সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিয়মিত আয়োজন রিয়েল এস্টেট অ্যান্ড ফাইন্যান্স মিলেনিয়াম ইউএসএ প্রপার্টিজ ইনক শোর জন্য। আমি ফাবিয়া নিসা আছি চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিওতে এবং আজকে আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি রিয়েলটর জনাব কামরুজ্জামান বাচ্চু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ নিচা এবং চ্যানেলের দর্শক শ্রোতা এবং সবাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের জন্য সময় বের করবার জন্য। এই পর্বে একটু চাচ্ছিলাম আমরা রেন্টাল প্রপার্টিজ নিয়ে একটু কথা বলতে। রেন্টাল প্রপার্টিজ গুলো আমরা মূলত কি ধরনের প্রপার্টিজ বুঝাই? রেন্টাল প্রপার্টি বলতে যে প্রপার্টি থেকে আপনার ইনকাম, মানে ভাড়া দিয়ে আপনি ইনকাম করছেন, এটাকে প্যাসিভ ইনকাম বলে, ওই ধরনের প্রপার্টি বলে। যেমন অ্যাক্টিভলি আপনি ইনভলভ না, বাট ইনডাইরেক্ট ওয়েতে আপনি টাকা ইনকাম করছেন, সেটা কি রেন্টাল প্রপার্টি বলে। রেন্টাল প্রপার্টিজে ইনভেস্টমেন্ট করার আগে কি কি ধরনের সতর্কতা থাকা উচিত বা জানা উচিত? আপনার দেখা উচিত যে রেন্ট কেমন, আপনার ক্যাপ কত, মানে আপনার যে ইনভেস্ট করবেন এবং সেই অনুযায়ী কত ভাড়া পাবেন, এবং অনেক কিছুই দেখতে হয়, এবং কোন ধরনের টেনান্ট পাবেন, কোন নেইবারহুড, তার জিওগ্রাফিক্যাল যে ডেমোগ্রাফিক সেটাও আপনার জানতে হবে, যে এই এলাকায় জব কেমন, কি ধরনের টেনান্ট আছে, সবকিছু মিলিয়ে আপনার বাজেট অলসো। যে আপনি অনেকে মনে করেন নেইবারহুড চুজ করে, ভালো নেইবারহুড, সেখানে তো ভালো নেইবারহুড বলতে কিছু নেইবারহুড ভেরি এক্সপেন্সিভ, আবার অনেক আছে কম এক্সপেন্সিভ, কিন্তু রেন্ট খুব সামান্য হেরফের হয়। কিন্তু দেখা গেছে কিছু কিছু জায়গায়, সাপোজ জ্যাকসন হাইটস, সানি সাইড, উড সাইডে যে বাড়ি আপনি 2 ফ্যামিলি কিনবেন 1.5, আবার অনেক জায়গায় সেই বাড়ি হয়তো 900 কিনতে পারেন। রেন্ট হয়তো এখানে 2 বেডরুম যদি হয় 3000, ওখানে হয়তো হবে 2800-200 কম, কিন্তু দেখা গেছে আপনি অনেক কমে কিনতে পারছেন। সো ডিপেন্ডস আপনি কোন নেইবারহুডে কিনবেন, আপনার রিটার্ন যেখানে বেশি আসবে অ্যাজ এ ইনভেস্টর সেটা আপনি দেখবেন, নাকি আপনি দেখবেন যে একটা এক্সপেন্সিভ নেইবারহুডে কিনলে চয়েস। তো ইউজুয়ালি মানুষ লিভিং এর জন্য একটা বিশেষ নেইবারহুড, স্কুল ডিস্ট্রিক্ট ভালো চুজ করে। তো রেন্টের ক্ষেত্রে দেখে ইউজুয়ালি তার কত বেশি রিটার্ন আসছে, প্রফিট আসতেছে, সেই দিকে দেখে। এটা ডিপেন্ডস তার মেন্টালিটির উপর আর কি। ক্যাপ নিয়ে যে বললেন, ক্যাপ ক্যালকুলেশনটা কিভাবে একজন প্রথম ফার্স্ট টাইম হিসেবে কিভাবে ক্যালকুলেট করতে দেখবেন যে না, একটা আপনার অ্যাজাম্পশন করবেন, একটা ধরেন 4 ফ্যামিলি কিনলেন, হ্যাঁ, ধরেন 3,500 করে ভাড়া ধরলেন, হ্যাঁ, ধরেন 1.2, তো 1.2 দিয়ে 1 বছরের যে রেন্ট ওইটা থেকে ডিভাইড করলেন, তখন দেখবেন যে পার্সেন্টেজ ওটা। তো সেটা যদি দেখেন যে আপনার জন্য লাভজনক, কিন্তু আপনি সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে হয়তো আপনি 1% পেতে পারেন, কিন্তু ওখানে যদি দেখা যায় আপনার 5, 7, 10, 12 বিভিন্ন কিভাবে করে রাখছেন রিটার্ন আপনার আসতে পারে, আপনার অল এক্সপেন্সেস, হ্যাঁ, তো সেটা আপনি দেখতে পারেন ম্যাথ করে যে আপনার জন্য ঠিক আছে কিনা। রেন্টাল প্রপার্টির ক্ষেত্রে কি কি ধরনের রিস্ক থাকে বলে আপনার মনে হয়? কিছু টুকিটাকি রিস্ক থেকেই যায়, সব বিজনেসই আছে। যেমন 2-1টা টেনান্ট ভাড়া না দিতে পারে, 2-1টা অ্যাপার্টমেন্ট ভ্যাকান্ট থাকতে পারে, বা আনএক্সপেক্টেড সাডেন কিছু রিপেয়ার আসতে পারে, বাথরুম লিক, রুফ লিক, গ্যাস, আপনার বয়লার প্রবলেম। তো এগুলির জন্য আপনার মেইনটেনেন্সের জন্য লোকজন রাখতে, মানে কানেক্ট থাকতে হয়, বা আপনার কিছু ফান্ড থাকতে হয়, এগুলির জন্য প্রিপেয়ার থাকতে হয়। অনেক দর্শকদের একটা বহুল প্রচলিত প্রশ্ন আছে যে ভাড়াটিয়া যদি ভাড়া না দেয় সেক্ষেত্রে কিভাবে সিকিউর করা যায় যে আমার ভাড়াটিয়া ভাড়া দিচ্ছে? হ্যাঁ, এই ধরনের যদি আপনার ভয় থাকে, সেক্ষেত্রে আপনি প্রোগ্রামে, সিটির বিভিন্ন প্রোগ্রাম আছে গভর্নমেন্টের, যেমন আমার কাছে সিটি ফ্যাক্স খুবই পপুলার, 1 year লিজ। এই প্রোগ্রামটা 5 years। তো 1 year লিজ আপনার 4 months ইন অ্যাডভান্স পে করে, 1 month ইউনিট হোল্ড ইনসেন্টিভ এই যে প্রসেসিং এর জন্য, আর 3 মাস ভাড়া। তো দেখা গেছে আপনি 4 মাস ভাড়া অ্যাডভান্স দিচ্ছে, এবং 1 বছর পর যদি আপনি রাখতে না চান, তারা ট্রান্সফার ভাউচার দিয়ে অন্য কোথাও নিয়ে যাবে। এক বেডরুমে তারা এখন দিচ্ছে 2734। তো নর্মালি আপনি সব জায়গায় আপনি 2734 পাবেন না, ইউজুয়ালি পাবেন হয়তো 18, 17, 2000 হাইয়েস্ট। তো আপনি এক্সট্রা পাচ্ছেন আরো ভালো অ্যামাউন্ট। এটার উদ্দেশ্য হচ্ছে সিটি গভর্নমেন্টের ল্যান্ডলর্ডদের এনকারেজ করা প্রোগ্রামে দেওয়ার জন্য, কারণ অনেকে প্রোগ্রাম সম্পর্কে জানে না, কিন্তু একবার আপনি যখন পছন্দ করবেন আপনি দিবেনই। এবং আপনি যখন মাল্টি ফ্যামিলি কিনবেন, লাইক
10 ফ্যামিলি, 20 ফ্যামিলি, 50 ফ্যামিলি, আপনি কিন্তু সেকশনের টেনান্টই খুঁজবেন। কারণ সেকশনের টেনান্ট যদিও বলে 10 ইয়ার্স, আসলে লাইফ টাইম। এই জন্য বড় বড় যারা ইনভেস্টর বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং কিনে তারা প্রিফার করে সেকশনের টেনান্ট সহ। তখন হয় কি, যে মর্টগেজে কিনলে লোনে আপনার পেমেন্টের সমস্যা হবে না। মনে করেন এইসব ক্ষেত্রে তারা 80% অকুপেন্সি চায়, যে 80% অকুপেন্সি আছে, টেনান্ট আছে, বা পেইং টেনান্ট, বা কিছু আছে নন পেইং, বা কিছু ভ্যাকান্ট থাকতে পারে। তখন কোন ব্যাংক তাকে ফিনান্স করবে। আবার যদি আপনার ছোট বাড়ি থাকে, 2 থেকে 4 ফ্যামিলি, তখন আপনি নিজে একটা থেকে বাকিগুলি রেন্ট দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে প্রোগ্রাম ক্যাশ টেনান্ট মিক্স করে দিতে পারেন, বা পুরোটাও প্রোগ্রাম দিতে পারেন। তো এখানে গ্যারান্টি আছে সিটি ওর ভাউচার যতদিন থাকবে সিটি পে করবে। সেক্ষেত্রে আপনার একটু নন পেইং টেনান্টের যে একটা সম্ভাবনা এটা কম থাকবে ক্যাশ টেনান্ট। আবার যদি ক্যাশ টেনান্ট আপনি দিতে চান, সেক্ষেত্রে আপনি তার প্রুফ অফ ইনকাম চেক করতে পারেন, তার ব্যাকগ্রাউন্ড চেক করতে পারেন। তখনই দেখবেন সে তার অতীতের পেমেন্ট গুলি, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট লোন, অন্যান্য কার লোন টাইমে পে করে কিনা, তার ব্যাকগ্রাউন্ড কি, তার ব্যাংকের অবস্থা কি, তার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, এভিকশন আছে কিনা। যদি দেখেন মানে টেনান্ট ইজ মরাল, তার ভালো, দেন ইউ ক্যান রেন্ট। বাট অনেক ক্ষেত্রে আমরা ডেল চাপ দেখেই মনে করি ভদ্রলোক দিয়ে দেই। তখন হয় কি, 1-2 মাস পর না দেওয়ার পর ইউ হ্যাভ নাথিং টু ডু, দেন ইউ হ্যাভ টু গো হায়ার এভিকশন অ্যাটর্নি। তো তখন সে কোর্টে মনে করেন আস্তে প্রসেস করবে। তো নিউ ইয়র্কে একটু সিটিতে একটু লঙ্গারিং হয়, ওই অনেক সময় নোটিশ সার্ভ করতে 3-4 মাস লেগে যায়। এই জন্য যদি একজন মানুষের কোনো ইনকাম না থাকে, তখন আপনি তাকে সু করতে পারেন না, তারে কোত্থেকে দেবে। সেই জন্য আপনি যদি দেখেন না তার ইনকাম আছে, দেন ইউ ক্যান হিট, মানে তার জবের কাছে আপনি ক্লেম করতে পারেন যে আমি তার কাছে টাকা পাই। সেই জন্য জব সার্চ, তার ইনকাম সার্চ, ব্যাকগ্রাউন্ড সার্চ করলে আপনি এটা অনেকটা নিরাপদ নিশ্চিন্ত আপনি মনে করতে পারেন আর কি। টেনান্ট নির্বাচনের ক্ষেত্রে কি সেলফ এমপ্লয়েড টেনান্ট বেশি প্রায়োরিটি দিবেন নাকি যারা ফুল টাইম জব করেন? এটা ডাজন্ট ম্যাটার। সেলফ হইতে পারে, W2 ইনকাম হইতে পারে, তার ট্যাক্স রিটার্ন দেখতে পারেন লাস্ট 2 ইয়ার্স। আবার যারা W2 জব করে রিসেন্ট পে স্টপ। আবার অনেক ক্ষেত্রে যারা ইনকাম মানে এগুলি ছাড়াও ইনকাম থাকতে পারে, ধরেন কারো পেনশন আছে, তার অ্যালয় মানি আছে, চাইল্ড সাপোর্ট আছে, বিভিন্ন ইনকাম থাকলেই হইলো। আপনার স্টক থেকে ইনকাম আসতে পারে। তো যে কোনো ইনকাম থাকলে ট্যাক্স রিটার্নে থাকবে। আবার অনেক ক্ষেত্রে এগুলি না থাকলেও আপনি ব্যাংকের স্টেটমেন্ট দেখতে পারেন, যে সেখানে টাকা আসতেছে কোনো সোর্স ইনকাম থেকে। সেগুলি দেখে আপনি বুঝতে পারবেন যে সে ভাড়া দিতে পারবে কিনা বা দেবে কিনা। সিটি প্রোগ্রামগুলোতে কিভাবে এনরোল করা যায়, বা এই সম্পর্কিত কি কোনো ক্লাসেস বা কোনো মানে কিভাবে এটা সম্পর্কে আরো বেশি আমাদের দর্শকরা জানতে পারবেন, বা যারা নতুন তারা জানতে পারবেন? যেমন যে আমি একটু আগে যে বললাম যে অনেকগুলি প্রোগ্রাম আছে, যে আমি যেটা আমার কাছে মানে খুব পপুলার মনে হয় সিটি ফ্যাপস। যেহেতু এটা ইনসেন্টিভ আছে, হোল্ডিং ইউনিট হোল্ড ইনসেন্টিভ বলে, ল্যান্ডলর্ড যে প্রসেসিং করবে ওই জন্য 1 মাসের ভাড়া তারা পে করে। তো দেখা গেছে 1 মাস সময় লাগলে 1 মাস আবার সিটি পে করছে, যা আপনি কিছু লুজ করতেছেন না। তো আবার 4 মাসের ভাড়া একসাথে দেয়। এর আগে একটা ল্যান্ডলর্ড বোনাস ছিল এক্সট্রা, ওইটা অনেক জিপ করে দিত, এখন অবশ্য দেয় না এক্সট্রা মানি। তো দেখা গেছে এক্সট্রা আপনি 7-8 হাজার 10 হাজার পেতেন আগে, তো এখন আপনি 1 মাসের পুরো ভাড়া পাচ্ছেন। ধরেন আপনার 3 বেডরুমের ভাড়া হচ্ছে 3811, তো আপনি এইটা 1 মাস এমনি পাচ্ছেন ফর প্রসেসিং, আর 3 মাসের ভাড়া। তো ইউ গেট এ লট অফ মানি। আর যেমন সোটা আছে ওয়ান টাইম একটা প্রোগ্রাম 1 বছর। আবার আছে ফ্যাপস, এটাও সিটি ফ্যাপস এর মতো, এখানে ইনসেন্টিভ নাই, আবার 1 মান্থ। তারপর সেকশন 8 আছে, হাসা আছে, এবং আরো অনেক গভর্নমেন্ট প্রোগ্রাম আছে। তো এগুলি ইউজুয়ালি হয় কি, আমরা যখন MLS এ দেই মাল্টিপল লিস্টিং এ, তখনই ধরেন ওইসব টেনান্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করে, যাদের অলরেডি ভাউচার আছে, বা ওদের যে কেস ম্যানেজার, হাউজিং স্পেশালিস্ট আমাদেরকে নক করে যে আমার কাছে টেনান্ট আছে, তুমি দেবা কিনা। তখন আমরা ল্যান্ডলর্ডকে জিজ্ঞেস করি, ল্যান্ডলর্ড এগ্রি হলে আমরা যা পেপার ওয়ার্ক এগুলো রেডি করে পাঠিয়ে দেই। তারপর ইন্সপেকশন হয় একটা, এর আগে একটা প্রি ক্লিয়ারেন্স করতে হয় ইউনিট এবং ল্যান্ডলর্ড ইনফরমেশন অনলাইনে সব ঠিক আছে কিনা, স্ক্যাম হয় কিনা, ফ্রড হয় কিনা। ট্রান্সপারেন্সির জন্য এটা করে যে আপনার যে ওনার, আপনার অ্যাপার্টমেন্টে আপনার ফোন নাম্বার, ইমেল এগুলি ম্যাচ হয় কিনা,
যাতে কেউ সত্য fraud কিনা। না করতে পারে, তখন এই প্রি ক্লিয়ারেন্সটা পাস হইলে লিজ, আরো যে ইউনিট হল ইনসেন্টিভ, সিকিউরিটি ভাউচার, আপনার ডিট, তারপর ইউটিলিটিস বিলের কে পে করবে, ল্যান্ডলর্ড টেন্যান্ট ফর্ম আছে, এগুলো ফিল আপ করে, আরো কিছু কিছু ফর্ম আছে ফিল আপ করে আমরা যখন ওদেরকে পাঠাই দিই, ওরা একটা, এরপর আমরা ডিএসএস আছে, ডিপার্টমেন্ট অফ হোম হাউজিং, যারা মানে হোমলেস সার্ভিসেস, মানে 3টা সংগঠন মিলে টাকাটা দেয়, সোশ্যাল সার্ভিসেস আর একটা হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন, তো সমন্বয়ে কাজ করে। স্টেট, সিটি, ফেডারেল মানি মিলে তারা ফান্ড গুলি দেয় যারা রেন্টাল অ্যাসিস্ট্যান্স দরকার তাদেরকে। তো আমরা যখন সবগুলি সাবমিট করে দেই, তখন ওরা, আমরা অ্যাপয়েন্টমেন্ট করি ইন্সপেকশন। তো ইন্সপেকশন আসলে ইন্সপেকশনে বেসিক্স কিছু জিনিস থাকতে হয়, যে ইউনিটের হাউস নাম্বার প্রথম দেখবে, থাকতে হবে। অনেকবারই হাউস নাম্বার না, ইজ এ ভায়োলেশন বিল্ডিং ডিপার্টমেন্ট। তারপর আপনি যে ইউনিট ভাড়া দিচ্ছেন, ইউনিটের নাম্বার থাকতে হবে, দেন ইউনিট 1 2 3, ওটা মেইল বক্স থাকতে হবে। তারপর আপনি যখন ঢুকবেন, উইন্ডো থাকতে হবে, যদি 6 ফিটের উপরে থাকে তো উইন্ডো গার্ড থাকতে হবে। যদি বাচ্চা থাকে, বাচ্চা না হলে নো অবজেকশন লেটার নিতে হবে, যে বাচ্চা নেই, বাচ্চা হলে উইন্ডো গার্ড মাস্ট। তারপর কার্বন মনোক্সাইড স্মোক অ্যালার্ম থাকতে হবে। বাথরুম কিচেনে জিএফসিআই আউটলেট থাকতে হবে। এটা জিএফসিআই আউটলেট হচ্ছে, আপনি যদি কখনো ওয়াটারের পাশাপাশি থাকেন, ওয়াটার লাগে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে, ফায়ার, ইলেকট্রিসিটিতে ফায়ার আসবে না। এটা জিএফসিআই আউটলেট আপনার কিচেন বাথরুমে। আর আপনার দেখবে সবকিছু ঠিক আছে কিনা, ও আপনার ওয়াটার দেখবে টেম্পারেচার দেন 120 থেকে 130-40 ফারেনহাইট, বেশি গরম না ঠান্ডাও না, এই হাট ওয়াটার চেক করবে। তারপর শাওয়ার চেক করবে, ফসেট চেক করবে, আউটলেট গুলি চেক করবে কাজ করে কিনা। অনেক সময় দেখা যায় অনেকের আউটলেট কাজ করে না, বা মানে ইনপ্রপার ওয়্যারিং করা আছে, তো ওগুলো কারেক্ট করে নিতে হবে। দেন যে অনেক আগের ওয়্যারিং সিস্টেম, অনেক সময় দেখা যাচ্ছে এটা প্রপারলি কাজ করে না, তো সবকিছু তারা যেটা চেক করবে যে এই ইউনিটটা লিভেবল কিনা এবং সেফ কিনা, সিকিউর কিনা। এটা কিন্তু গুড ফর ল্যান্ডলর্ড অ্যাজ ওয়েল। আপনার বাসায় আপনার সেফটি সিকিউরিটির বিষয়টা অটোমেটিক হয়ে যাচ্ছে, তাইলে আপনি বুঝতে পারতেছেন ইউর বাড়ি ইজ রেন্টেবল, ইজ ফিট ফর লিভিং। কারণ কি, আপনি অ্যাজ আ ল্যান্ডলর্ড, ইউর ডিউটি, মরাল ডিউটিস, রেসপন্সিবিলিটিস একজনকে হাইজেনিক হেলদি অ্যাপার্টমেন্ট দেওয়া। এটা কিন্তু ল, এটা ভায়োলেট করলে সে আপ টু জেল পর্যন্ত যায়। কিন্তু বাফেলো অনেকে জেলে গেছে বিকজ তারা আনহেলদি অ্যাপার্টমেন্ট দিছে, হ্যাজার্ডাস টু টেনেন্ট, তারা হেলথ কনসার্ন ছিল। তো যেহেতু এটা এটা ভয় পাওয়ার কিছুই নাই, এটা থার্ড পার্টি একজনের ইন্সপেকশন করে। অনেক ক্ষেত্রে আমি নিজেও করি ভার্চুয়াল, আমার ইনস্ট্রুমেন্ট আছে, ওদেরকে দেখায় যে এই টেম্পারেচার, এই যে হট ওয়াটার 120, তারপর ওই যে কার্বন মনোক্সাইড স্মোক অ্যালার্ম ক্লিক করে দেখি যখন শব্দ হয় ঠিক, কারণ এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় ঘরে যদি আগুন লাগে, আপনার স্মোক অ্যালার্ম থাকলে বেজে উঠবে, আপনি ঘুমিয়ে আসছেন, আপনি জানলেন না তাহলে যদি ঘুমিয়ে থাকেন। কার্বন মনোক্সাইড গ্যাস, এটা হচ্ছে অর্ডারলেস গ্যাস, কালারলেস, মানুষ ঘুমাইয়া মারা যায়। তো আপনার ঘরে থাকলে, যদি ঘরে গ্যাস আপনি অটোমেটিক আপনি ওয়ার্নিং করতেছে, বেসমেন্ট সবখানে থাকা উচিত, সেফটি কনসার্ন। কিন্তু অনেক জায়গায় কিন্তু ওই দুর্ঘটনাটা ঘটে, এটা মাস্ট রাখা উচিত। এবং আপনি যখন বাড়ি কিনবেন, এটা কিন্তু যারা দেখে, যখন আপনার করে অ্যাপ্রেজাল, আপনার মাস্ট কার্বন মনোক্সাইড স্মোক অ্যালার্ম থাকতেই হবে। এটা পার্ট অফ মানে তাদের ইস্যুর মধ্যে পড়ে, এই ইন্সপেকশনের যারা অ্যাপ্রেজাল বা হোম ইন্সপেকশন করে। এটা খুবই কম দাম, $30 থেকে $60 বা আপ আছে। কিন্তু এটা হেলথ, এই যে বিষয়গুলি একটু আপনি টেক কেয়ার করলেই ইউ পাস, দেন দে অ্যাপ্রুভ ইউর অ্যাপ্লিকেশন, দেন এইচআর বলে, হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন ইস্যু চেকস। তো আপনি চেক পেলেন, তো 1 বছর আপনার লিস্ট, যদি 1 বছর পর না রাখেন, দে উইল মুভ সামহার এলস, ইউ ডোন্ট নিড এনি হেডেক। তো অনেকেই ভয় পায়, আসলে ভয় পাওয়ার কিছু নেই। আবার যারা একবার দিয়ে লাভ পাইছে, তারা অন্য টেনেন্ট দিতে চায় না, কারণ 2 বেডরুমে 3058, 3 বেডরুম 3811, 4 বেডরুম $4070, মানে এখন আরো বেশি দেয়, 4111। তো আপনি কেন নর্মাল দিবেন, যেহেতু বেশি টাকা পাচ্ছেন? তো এই জন্য যারা একবার এটা দিচ্ছে, তারা অন্য টেনেন্ট নিতে চায় না, কারণ সে বেশি রিটার্ন পাচ্ছে, বেশি রেন্ট পাচ্ছে। আবার যদি আপনি যদি মনে করেন হ্যাঁ আমি ক্যাশ মানে টেনেন্ট দেবো রেগুলার, হ্যাঁ ইউ ক্যান। তো
তখন আপনি ইনকাম তার ব্যাকগ্রাউন্ড চেক করে আপনি দিতে পারেন। এই ইন্সপেকশন গুলোতে ফেলিয়ার আসলে কতটুকু সময় দেওয়া হয় যে এর মধ্যে ঠিক করতে হবে হ্যাঁ, সেটা? এটা আপনি ঠিক করার পর আবার কল দিলে ইন্সপেকশন দিয়েছে, ওরা আবার আপনাকে স্কেজুয়াল দেবে। অনেক ক্ষেত্রে আমার 1 2 3 4 5 6 4-5 বারও করছি আমি। ও আচ্ছা। তখন ওই আবার তারা স্কেজুয়াল আপনার সময় দেয়। সেক্ষেত্রে কি এমন হয়ে যায় যে অনেক দেরি হয়ে যাচ্ছে, বাড়িটা এখন অনেক রিস্কের দিকে? ক্ষেত্রে হয়, কারণ কি এটা তো আপনার প্রবলেম, ইওর ফল্ট। কারণ আপনার যে সমস্যাগুলি, এটা তো ইভেন আপনার রেগুলার টেন্যান্টে দিলেও তো সবকিছু সুন্দরভাবে দেওয়ার কথা, কিন্তু আপনার প্রপারলি নাই, আপনি জানতেন না, কিন্তু এটা তো ওদের সমস্যা না, কিন্তু ওরা তো 1 মাস দিচ্ছে আপনার এই টাইম। তো অনেক ক্ষেত্রে 1 ইন্সপেকশনও হয়, অনেক সময় 2 ইন্সপেকশনও লাগে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 ইন্সপেকশনে ডান হয়ে যায়। রেন্টাল প্রপার্টি কেনার ক্ষেত্রে শুরুটা কিভাবে, কি কি ডকুমেন্টস প্রিপেয়ার করা প্রয়োজন আপনি মনে করেন? মানে আপনি যদি ধরেন এভারেজ আমাদের দেশি বায়ার, তারা তো চিন্তা করে যে 2 ফ্যামিলি বা 3 ফ্যামিলি বা 4 ফ্যামিলি কিনলাম, একটায় থাকলাম, বাকিগুলি ভাড়া দিলাম। আবার যাদের ধরেন অনেকগুলি বাড়ি আছে, তারা শুধুই রেন্টাল ইনকামের চিন্তা করে। তো এখন বিভিন্ন ধরনের বায়ার আছে। ধরেন আপনি 2 ফ্যামিলি কিনলেন, তো একটায় থাকলেন আপনি, আরেকটা ভাড়া দেন। আবার 3 ফ্যামিলি কিনলে একটায় থাকলে আরেকটা 2টা ভাড়া দিলেন। এখন 2টা অনেক সময় আপনি ইচ্ছা করলে একটা প্রোগ্রাম, একটা ক্যাশে দিতে পারেন। আবার যদি শুধুই রেন্টাল ইনকাম দেন, তাহলে আপনি সবগুলোই দিতে পারবেন। এখানে আবার যদি আপনি নিজে না থাকেন, তাহলে নিউ ইয়র্ক সিটি এসপিডি তে রেজিস্ট্রেশন করতে হয়, ডিপার্টমেন্ট অফ হাউজিং এন্ড প্রিজার্ভেশন। এখানে ইউনিট অনুযায়ী একটা রেজিস্ট্রেশন করতে হয়, ইউনিট পার ইউনিট ওটা আবার চাই। তো এক্ষেত্রে আপনার রেন্টাল ইনকামের অনেক প্রপার্টিতে আপনার ফিনান্সের অনেক সুবিধা আছে, ওইটা ডিএসসিআর বলে, ডিএসসিআর, ডেট সার্ভিস কাভারেজ রেশিও, ডিএসসিআর, ডেট সার্ভিস কাভারেজ রেশিও, যে রেন্ট ইনকাম দিয়ে মর্টগেজ কাভার হচ্ছে, সেক্ষেত্রে 10 থেকে 20% ডাউনে আপনি রেন্টাল প্রপার্টি কিনতে পারেন, অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট। এক্ষেত্রে ডিপেন্ডস, যে বললাম যে কেউ মনে করেন রেজিডেন্সিয়াল ইনকাম হচ্ছে, নিজে থাকছেন আবার ভাড়া দিচ্ছেন, এবার পুরো একটা রেন্টাল যে আপনি নিজে থাকছেন না, পুরো ইনভেস্টমেন্ট রেন্টাল, সেটাও আপনি কিনতে পারেন। কোনটাকে বেশি সেফ আপনার মনে হয়, ফুল রেজিডেন্সিয়াল নাকি কিছু থাকছে কিছু ভাড়া দিচ্ছে? সেটা তো আপনার সিনারিওর উপর। ধরেন আপনার অলরেডি বাড়ি আছে, তো আপনার সেকেন্ড বাড়ি রেন্টাল হিসাবে কিনতে পারেন, কিন্তু আপনার বাড়ি নাই, তো আপনি যদি মনে করেন আমার একার জন্য মর্টগেজ পেমেন্ট টাফ হয়ে যাচ্ছে, তখন আপনি 2 3 4 কিনতে পারেন। 1 to 4 ইজ রেজিডেন্সিয়াল। এটা গুড থিং হয়েছে, এটা আপনার 3.50 আপ টু % ডাউনে কিনতে পারেন, এফএসসি লোনে অ্যাপ্রুভ করে। 1 to 4 ফ্যামিলিকে বলে রেজিডেন্সিয়াল প্রপার্টিস। সো এটা একটা অপরচুনিটি আপনি নিতে পারেন, কিন্তু 4 ফ্যামিলির উপরে সেটা হয়ে যায় কমার্শিয়াল, সেক্ষেত্রে আবার ডিফারেন্ট রুলস আর কি। ফার্স্ট টাইম বায়াররা কি রেন্টাল প্রপার্টি কেনার ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকে? সে রেজিডেন্সিয়াল যে ইনকামটা কিনতে পারে, দেন 1 থেকে 4, মানে ধরেন যেটা রেজিডেন্সিয়াল সেখানে সুবিধা আছে, কিন্তু যেটা 4 ফ্যামিলির উপরে এখানে সুবিধা নেই। সেখানে সুবিধা নেই বলতে সেটা আপনার কমার্শিয়াল লোনে কিনতে হবে। তো রেজিডেন্সিয়াল লোনে ফেডারেল গভর্নমেন্ট, স্টেট, সিটি বিভিন্ন গ্রান্ট আপনি পেতে পারেন, যে 1 থেকে 4 ফ্যামিলি বাড়ি কেনার ক্ষেত্রে। যেহেতু আপনি রেন্ট দিতে চান, তাহলে আপনার 2 থেকে 4 ফ্যামিলি কিনতে হবে, 2 3 4, কারণ আপনি একটায় থাকে একটা ভাড়া দিতে পারছেন। তো সেক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আছে, ধরেন ফেডারেল, স্টেট, সিটি গ্রান্ট মিলে অনেক সময় 100,000 এর মতো আছে, কিন্তু এই গ্রান্ট বিভিন্ন ধরেন ভাবে অ্যাপ্লাই করতে হয়, এটা অনেকটা টাফ, বাট এন্ড অফ দ্য ইয়ার অ্যাপ্লাই করতে হয়, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে ইউজ করে থাকেন। ফান্ডও তো লিমিটেড, ব্যাংক আবার কিছু দেয় ক্রেডিট, যেমন চেস ব্যাংক দেয় 7,500 15,000, নিউ ইয়র্ক স্টেট মর্টগেজ সোনিমি বলে, এরা 15 থেকে 30,000, এরকম বিভিন্ন গ্রান্ট আর কি। আপনার ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স, ক্লোজিং কস্ট, অনেক সময় আবার সেলার কনসেশন নিতে পারেন, ধরেন ক্লোজিং কস্ট আপনার বেশি, ওই সেলার কনসেশন বলে, ওইটা প্রাইসটা বাড়ির সাথে অ্যাড করে দিলেন ক্লোজিং টেবিলে, সেলার আপনাকে দিল, তখন ক্লোজিং হেল্প হলো। ধরেন আপনি একটা বাড়ি 3.5% নিলেন, 3% সেলার কনসেশন, তখন আপনি কিন্তু 0.5 ডাউন দিলেন, ঠিক আছে? তখন যদি 5% ক্লোজিং কস্ট হয়, আপনার 2% পকেট থেকে লাগবে যদি ভালো ইনকাম হয়। ধরেন 5 লাখ টাকার বাড়ি আপনার লাগতেছে অনলি 10,000 কিনতে, যদি আপনি সেলার কনসেশন নিয়ে এফএসএ 3.5% নেন,
তো এই সুযোগগুলি পেতে পারে যারা ফার্স্ট টাইম মেম্বার তারা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষের পর্যায়ে চলে এসেছি। আমরা জনাব কামরুজ্জামান বাচ্চু থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে কোনো কিছু বলার আছে কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, অ্যাকচুয়ালি বাইং এ হোম ইজ অ্যান আমেরিকান ড্রিম। তো আপনারা অনেক সময় ইজ এ কাইন্ড অফ বিগ ইনভেস্টমেন্ট ইন আমেরিকান সোসাইটি। তো আপনারা যখন কিনবেন, যদি কেউ রেন্টালের কথা চিন্তা করেন, 1-2 ফ্যামিলি থেকে 4 ফ্যামিলি কিনতে পারেন। তো ফেডারেল যে এফএইসএ লোন বা সুযোগ সুবিধা গ্রান্ট পেতে পারেন। আপনি নিজেও থাকতে পারেন, কিছু ইউনিট ভাড়া দিয়ে আপনি ইনকাম করতে। ইন দ্য লং রান ইউ আর্ন মোর ইকুইটি, আপনার বাড়ির অনেক মূল্য পাবে। সো ভাড়া না দিয়ে ওই টাকাই আপনি বাড়ির মালিক এবং বড় বিনিয়োগ করতে পারেন রিয়েল এস্টেটের মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমি ফাবিয়া নিসা চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিও থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের প্রোগ্রামে আরো অনেক আয়োজন নিয়ে। সেই পর্যন্ত চ্যানেলের সাথেই থাকবেন।